আসবো আপনার কাছে ডক্টর তৌহিদ মালিক। এখন যে সমস্যা, বিশেষ করে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া নিয়ে যে বিতর্ক এবং একটা রাজনৈতিক জটিলতার দিকে যাচ্ছে বাংলাদেশ, সেখানে আসলে সংবিধানের মধ্যে আপনি কোনো নিষ্পত্তি বা সমাধান দেখতে পান কিনা, না বা সংবিধান আদৌ সংবিধান নিজেই কোনো জটিলতা তৈরি করেছে কিনা? যেটা আপনি কারেক্টলি বলেছেন, সংবিধান নিজেই তো সংকট। এবং সবচেয়ে বড় জিনিস আমি আবারও বলছি যে এই সরকার সংবিধানকে জনগণের মুখোমুখি করে দিয়েছে, জনগণের ত্রিপক্ষ করে দিয়েছে। মানুষ মনে করছে সংবিধানটাই বাধা, সংবিধানটাই সমস্ত অশান্তির মূল। সাধারণ মানুষের মনে এসছে, যেমন একসময় জুডিশিয়ারিকে মানুষ এই কথাগুলো বলা শুরু করেছে, বুঝে হোক না বুঝে হোক। কারণ জুডিশিয়ারিকে যেভাবে আমরা ব্যবহার করার চেষ্টা করেছে রাজনীতিতে, এবং সংবিধানকে যেভাবে তছনছ করা হয়েছে দলীয় হ্যান্ডবুক করার জন্য, সংবিধানটা এখন মনে হচ্ছে যে একটা নির্বাচনী হ্যান্ডবুক কিংবা দলের ম্যানিফেস্টো এমন ভাবে করা হয়েছে। দেখেন, আপনি শুরুতে যেটা বললেন যে ইংল্যান্ডের সংবিধান লিখিত অলিখিত, অলিখিত হলেও তাদের ধরেন 1215 এর মেগনা কার্টা লিখিত, আপনার 1628 এর পিটিশন অফ রাইটস, 1688 এর বিল অফ রাইটস, 1701 এর অ্যাক্ট অফ সেটেলমেন্ট, এগুলো লিখিত। আবার কনভেনশন, আপনি ইউএসএ, এই কথা এই কারণে বলছি, ইউএসএ তে আবার লিখিত হলেও ক্যাবিনেটের কমিটি বলেন, রাজনৈতিক দলের সংগঠন বলেন, কংগ্রেসের বলেন, স্ট্রাকচার বলেন, এগুলো আবার অলিখিত। তো এটার মানেটা হচ্ছে, এই কথা বলার উদ্দেশ্য হচ্ছে যে একটা রাষ্ট্রের সংবিধান লিখিত থাকলেই যে অলিখিত কিছু আসবে না তা না, আবার অলিখিত থাকলেও যে লিখিত কিছু থাকবে তা না। তা আমাদের সংবিধানের যে বিউটিটা ছিল, যে গণতন্ত্র, পিপলস রিপাবলিক অব বাংলাদেশ, এই রিপাবলিক ক্যারেক্টারটাকেই আপনি এক নায়িকা তন্ত্র করে দেওয়া হয়েছে, দুবার করা হয়েছিল। এটা 1975 সনের 25শে জানুয়ারিতে 4র্থ সংশোধনীতে একদম এটাকে ছন্নছাড়া করে দেওয়া হয়েছিল। আমি তো বলি এটাকে হত্যাকাণ্ড করা হয়েছিল, কনস্টিটিউশনকে হত্যা করা হয়েছিল। আবার এই 15th সংশোধনীতে এটাকে হত্যা করা হলো। কিভাবে? আমি মিনিমাম 1 ডজন আপনাকে উদাহরণ দিতে পারবো লফুলি, যে 1 ডজনের একটাও মিস যাবে না যদি আপনি হিট করেন, এই কারণে যেটা উনি বললেন কনস্টিটিউশনের অ্যামেন্ডমেন্টটা বাতিল হয়ে যাবে। যেমন এই কনস্টিটিউশনের 142তেই বলা হচ্ছে, আগের কনস্টিটিউশনে, এবং এটাকে তো অসংশোধন যোগ্য এই জায়গাগুলা, যে আপনি গণভোট ছাড়া মৌলিক বিষয়টাকে ভাঙতে পারবেন না। যেমন আজকে অনেক সময় মনে হতে পারে অনেক ভালো জিনিস আমরা করতে পারবো, ধরেন আমরা $1-2 বিলিয়ন জন্য অনেক কান্নাকাটি করি। পৃথিবীতে অনেক বড় লোক আছে যারা প্রতি মাসে $1-2 বিলিয়ন ইনকাম করে। একটা গল্পই বলি, যে আজকে যদি আমরা মনে করি যে আমরা এত কষ্ট করব না, ওই ভদ্রলোককে বলি বছরে $5 বিলিয়ন আমাদেরকে দিয়ে দেখ, আমরা তাকে রাজা কিছুই করব না, আমরা শুধু কনস্টিটিউশনে তার নামটা রাখবো রাজা, আর উনি মারা গেলে তার সন্তানের নাম রাজা। আজকে পুরো বাংলাদেশের সমস্ত 300 এমপি, সমস্ত 16 কোটি মানুষও যদি একমত হয়ে যাও, তাও কিন্তু এটা পারবো না। কারণ আমাদের সংবিধানটা হচ্ছে পিপলস রিপাবলিক, এখানে আপনার রাজতন্ত্রের কোনো সুযোগ নেই। তো এই যে বেসিক জায়গাটাকেই 75-এ যেরকম চেঞ্জ করে দেওয়া হয়েছিল, একদল করে দেওয়া হয়েছিল, আর এইটাকে ডিজিটালি এটাকে এমন করা হয়েছে যে একদল না বললেও এক নায়িকাতন্ত্র এখানে হয়ে গেছে। যেমন আপনি গণভোট ছাড়াই আপনি সংবিধানের, উনি যেটা বললেন যে এত বড় সংশোধনী করলেন এবং গণভোটটাই বাতিল করে দিলেন। আজকে যদি একটা স্পেস থাকতো যে আমরা তত্ত্বাবধায়ক চাই কি না চাই, এটা একটা গণভোটে যেতে পারতো, এটা আপনি বাতিল করে দিলেন। সংবিধানে 152টা অনুচ্ছেদের মধ্যে 1/3 আপনি সংশোধনের অযোগ্য করে দিলেন। পৃথিবীতে যতদিন বাংলাদেশ বেঁচে আছে, এই রাষ্ট্র আছে, কেউ কোনোদিন এটাকে পরিবর্তন করতে পারবে না। এবং এই যে সংবিধানটা সংশোধন করা হয়েছে, এইটার বিষয়ে যদি আমরা কোনো আলোচনাও করি, সমালোচনা করি, এটা আপনার রাষ্ট্রদ্রোহিতা হিসেবে মৃত্যুদণ্ড হয়ে যাবে সেকশন 7A তে। এবং সবচেয়ে মজার জিনিস হচ্ছে, আমাদের সুপ্রিম কোর্টে বিখ্যাত আনোয়ার হোসেন কেস আছে। আনোয়ার হোসেনের কেসে আমাদের অ্যাপিলেট ডিভিশন বলছে যে আমাদের আর্টিকেল 7 হচ্ছে সংবিধানের এমন একটা মৌলিক কাঠামো, এটাকে কখন আপনি ভাঙতে পারবেন না, কিন্তু আপনি আর্টিকেল 7কে কিন্তু ভেঙে ফেলেছেন। এবং সবচেয়ে বড় কথা, এখানে আদিবাসীদের সাংবিধানিক যে স্বীকৃতি, এখানে কিন্তু এটাকে বের করে দেওয়া হয়েছে। আপনি 72-এর সংবিধানের কথা বলছেন, 72-এর সংবিধানে 116 অনুচ্ছেদ ছিল, যেখানে বিচার বিভাগে পৃথকীকরণের কথা বলা হয়েছে, এটাতে এই সংবিধানে বাতিল করে দেওয়া হয়েছে। তো এটা আপনি 72 সংবিধানে গেলেন না কেন? আপনি সুষ্ঠু নির্বাচনের বিষয়ে, যেখানে 1975 সনে ইন্দিরা গান্ধী কেইসে
ভারতের সুপ্রিম কোর্ট বলে দিল যে ফেয়ার ইলেকশনটা মৌলিক কাঠামোর অংশ, এটাকে আপনি পরিবর্তন করতে পারবেন না। আমরা এই 3 ভাগের 1 ভাগ মৌলিক কাঠামো করে দিলাম সংসদে, এই সুষ্ঠু নির্বাচনকে করলাম না। আর সবচেয়ে বড় কথা, সংসদকে এই ক্ষমতা কে দিল মৌলিক কাঠামো পরিবর্তন করার? সংসদের তো এই ক্ষমতা নাই। এবং একদিন আপনিও এই কথা বলেছিলেন আমার সাথে করে, যে সংসদকে যে এইটা চেঞ্জের, এত বড় কাঠামো পরিবর্তনের ক্ষমতা তো এই সংসদকে আমরা ভোট দেইনি, তাকে তো এটার জন্য আমরা পাঠাইনি, তাকে দেশ পরিচালনার জন্য পাঠিয়েছি। এটা তো কোনো সাংবিধানিক পরিষদ না ভাঙার জন্য। আরেকটা জিনিস আছে, ওথ টু প্রোটেক্ট, টু প্রিজার্ভ, প্রোটেক্ট এন্ড ডিফেন্ড, কিন্তু তা তো করলো না, তার সংবিধান শপথ ভঙ্গ করলো আপনি শিডিউল 3-তে তারা সংবিধান তারা ভঙ্গ করলো। এবং সবচেয়ে বড় জিনিসটা হচ্ছে এইখানে এমন একটা আজগুবি জিনিস দেওয়া হয়েছে, আপনি রাষ্ট্রদ্রোহের 2টা আইন তৈরি করা হলো, একটা সিআরপিসিতে, একটা সংবিধানে, এবং তার কোনো সুনির্দিষ্ট ব্যাখ্যা দেওয়া হয়নি। যে কোনো সময় যে কোনো লোককে রাষ্ট্রদ্রোহিতা আইন আপনি তাকে ফাঁসি দিয়ে দিতে পারবেন, তার কোনো ব্যাখ্যাও দেওয়া হয়নি। এই যে কন্ট্রাডিকশন গুলোর কারণে আপনি এই সংসদের শুধু তাই না, বিচার বিভাগকে শুধু রিভিউ ক্ষমতা সুপ্রিম কোর্টের ক্ষুণ্ণই করেনি, আপনি সংসদের যে সার্বভৌমত্ব আছে এটাও ক্ষুণ্ণ করা হয়েছে। সংসদ কোনোদিন চাইলেও তো কিছু করতে পারবে না। আজকে যদি একটা ছোট প্রবলেম, আমি আপনার প্রোগ্রামে বলেছিলাম যে এই সংবিধানে 152-তে 150-এর বঙ্গবন্ধুকে অস্থায়ী করে দিয়েছে। এখন পুরো সংসদ যদি একত্রে চায় যে বঙ্গবন্ধুকে স্থায়ী করবে সংবিধান, তাও তো পারবে না, যে করবে তার ফাঁসি হয়ে যাবে। তো এই যে এত বড় ভুলটা, সেখানেও সংবিধানে আপনার সংসদের সার্বভৌমত্বকে আপনি ক্ষুণ্ণ করে দিলেন। আর সবচেয়ে বড় জিনিসটা হচ্ছে এই যে পঞ্চদশ সংসদে আপনি বললেন অনেক সময় নিয়ে করেছে, আসলেই তাই। এখানে 27টা মিটিং হয়েছিল, আপনি জানেন, 15 সদস্য বিশিষ্ট একটা সংসদের কমিটি করা হয়েছিল, স্ট্যান্ডিং কমিটি। এবং দুঃখজনক হচ্ছে এই 15 সদস্য বিশিষ্ট কমিটিতে বিএনপির কোনো সাংসদ ছিলেন না। এবং ওনারা নিজেরা নাম দেননি, হ্যাঁ, যেভাবেই হোক না কেন তারা নাম রাখতে চাওয়া হয়েছিল। তারা 15টা মিটিং করেছে, তার মধ্যে 11 জন লয়ারকে ডেকেছে শীর্ষস্থানীয়, 3 জন সাবেক প্রধান বিচারপতি ছিল, আপনার 18 জন বুদ্ধিজীবী ছিল, 18 জন সম্পাদক ছিল, পত্রিকার সম্পাদক। কিন্তু হয়েছে কি, সবার মতামত ঠিকই নিয়েছে, রক্ষা করা, কিন্তু শেষ সময়ে এসে ওই যে প্রধানমন্ত্রীর আস্তিনের নিচে যে কার্ডটা ছিল, ওই রাতে উনি কার্ডটা মেরে দিয়েছেন। ইভেন অ্যাটর্নি জেনারেল পর্যন্ত সুপ্রিম কোর্টে আর্গুমেন্ট করে বলেছে কেয়ারটেকার থাকতে হবে। 8 জন অ্যামিকাস কিউরির মধ্যে প্রত্যেকে বলেছে, প্রধানমন্ত্রী নিজেও বলেছেন হবে। এবং যারা এটা নিয়ে কথা বলেছে স্ট্যান্ডিং কমিটিতে, আমার তো মনে হয় এই মুহূর্তে জনগণের দাবি হওয়া উচিত যে স্ট্যান্ডিং কমিটির প্রসিডিংসটাকে পাবলিশ করা হোক, যে এই প্রসিডিংসে কে কি প্রপোজাল রেখেছিল, এখানে 15 সদস্য কমিটিতে কে কি মতামত রেখেছিল, সাজিদা চৌধুরীর হেড ছিলেন, সুরঞ্জিত বাবু ছিলেন, তারা কি কথা বলেছিলেন, অন্যরা কি বলেছিল, চিফ জাস্টিসরা কি বলেছিল, সম্পাদকরা কি বলেছে, তার দলের স্ট্যান্ডিং কমিটি পর্যন্ত বলেছিল যে কেয়ারটেকার থাকবে। কিন্তু প্রাইম মিনিস্টার জানতেন যে কোন কার্ড খেললে উনি চিরস্থায়ীভাবে 2021 পর্যন্ত থাকতে পারবেন এই সংবিধানের ভিত্তিতে, উনি খেলে ফেলেছেন।